নমস্কার বন্ধুরা, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে চর্চা করেছি এই চ্যানেলে। আমার এই চ্যানেলে আজ চর্চা করব এমন একজনের সম্পর্কে যিনি 5 বারের সাংসদ ছিলেন। এই 24-এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত 5 বারের সাংসদ ছিলেন। তাকে একসময় রবিনহুড বলা হতো, বহরমপুরের বেতাজ বাদশাহ বলা হতো। ঠিকই ধরেছেন। আজ কথা বলবো অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। অধীর চৌধুরী তিনি লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন একটি ইন্টারভিউতে যে তিনি যদি নির্বাচনে হেরে যান তাহলে রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন। আরেকটি ইন্টারভিউতে তাকে বলতে শোনা গিয়েছিল তিনি বাদাম বেচবেন, অর্থাৎ তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তিনি জেতার ব্যাপারে এতটাই কনফিডেন্ট ছিলেন। তবে সেই অধীর চৌধুরীকেও কিন্তু তার হাঁটু কাঁপতে দেখা গিয়েছিল যখন তৃণমূল কংগ্রেস ওই বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম জানায়, ইউসুফ পাঠানকে প্রার্থী করে। তারপরে অধীর চৌধুরীকে বারবার দেখা গিয়েছে সাংবাদিক সম্মেলন করতে, আর তিনি যত না বিজেপিকে আক্রমণ করেছেন তার ডাবল ট্রিপল বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন তাকে হারানোর জন্যই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারণে অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী এমনও চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের, যে তারা অর্থাৎ পিসি ভাইপো তারা যেন তার বিরুদ্ধে এসে লড়াই করেন। কিন্তু সেই অধীর চৌধুরীর শেষমেশ পরাজয় হয়েছে এই 2024-এর লোকসভা নির্বাচনে, আর তাও পরাজয় হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছেই। অনেকেই বলেন যে অধীর চৌধুরীকে লাস্ট কয়েকবার জিতিয়ে এসেছে এবং বিশেষ করে 2019-এর ভোটে জিতিয়ে এসেছে বিজেপির একটা সাপোর্ট রয়েছে অধীর চৌধুরীর সঙ্গে, তাই তিনি জিতে গিয়েছেন। কিন্তু এবার সেই বিজেপির সাপোর্টও তাকে রক্ষা করতে পারেনি, যদিও কতটা আছে কি নেই সেটা নিয়ে তর্ক থাকতেই পারে। তবে অধীর চৌধুরীর প্রতি নরেন্দ্র মোদী তিনি যে একটু দুর্বল এবং তার কথাবার্তাতে কিন্তু সেটা বোঝা গিয়েছে। মনে করে দেখুন, 2019-এ জেতার পরে অধীর চৌধুরী পিঠ চাপড়ে দিয়েছেন, সংসদে অধীর চৌধুরীর প্রশংসা করেছেন, পরিষ্কার একেবারে ওপেনলি সংসদে তিনি বলেছেন যে আপনি ওই দলে কেন, অর্থাৎ কেন নয় বিজেপিতে তিনি জয়েন করছেন না। আমরা দেখেছি বহু কংগ্রেসের পোড় খাওয়া নেতারাও বিজেপিতে যোগদান করেছে। আর এবার আবারও চর্চায় সেই অধীর চৌধুরী। অধীর চৌধুরী কি করবেন? তিনি কি আর রাজনীতিতে থাকবেন না, নাকি তিনি কংগ্রেসে সন্তুষ্ট থাকবেন? তবে কংগ্রেসের এই মুহূর্তে যা পরিস্থিতি, কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সহজে ছাড়তে নারাজ, কারণ অতি অবশ্যই এক্ষেত্রে নাম্বার একটা বড় ফ্যাক্টর। আর সেই নাম্বারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যেতে চাইছে কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে যদি কংগ্রেস এক্ষেত্রে অর্থাৎ এ রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী হতো, তাহলে হয়তো দুটো আসন তাদেরকে ছাড়া হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো। তাহলে এ রাজ্যে ইন্ডিয়া জোট হতে পারত, আরো আসন কমতে পারত বিজেপির। এটা অনেকেই এখন চর্চা করছেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হয়নি একমাত্র এই অধীর রঞ্জন চৌধুরী তিনি বেঁকে বসাতে। এটা তৃণমূল কংগ্রেস বারবার বলেছে যে অধীর চৌধুরীর জন্যই এ রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট হয়নি। আর এই অধীর চৌধুরীর এক কাট্টা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কারণ তিনি লোকসভা নির্বাচনেও দেখা গেছে নির্বাচনের যে প্রচার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, রাজ্যের দুর্নীতি নিয়ে আক্রমণ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের সামগ্রিক রাজনৈতিক যে চালচলন তা নিয়ে আক্রমণ করেছেন। বিজেপিকে আক্রমণ করেননি বললেই চলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলানো তো দুরস্ত। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ হিসেবে এককাট্টা একরোখা বিরোধী মুখ হিসেবে অধীর চৌধুরীর একটা পরিচিতি গড়ে উঠেছে। হেন অধীর চৌধুরীকে নিতে আগ্রহী বিজেপি। ঠিকই শুনছেন, এর আগেও আমি বলেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচনের আগেই হয়তো অধীর চৌধুরী বিজেপিতে চলে যেতে পারেন। আবার কিন্তু সেই গুঞ্জন উঠছে, কারণ বিজেপির যে সাংগঠনিক শক্তি সেটা বোঝা যাচ্ছে থেমে গিয়েছে। দিলীপ ঘোষ পরিষ্কার বলছেন যে সংগঠন 2021-এর পরে এগোয়নি, সাংগঠনিক শক্তি দুর্বল। শুভেন্দু অধিকারীকে দিয়ে বিশেষ কিছু কাজ হয়নি, তিনি হয়তো চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ হয়নি, ওপর থেকে ফাঁপা কথা মনে হয়েছে। ফলত কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপরে ক্ষুব্ধ। এই সময়
বিজেপিও খুঁজছে এ রাজ্যে মমতা বিরোধী একটা একরোখা মুখ, আর সেটা অধীর চৌধুরীর থেকে আর ভালো কেউ হতে পারেন না, এটা কিন্তু নরেন্দ্র মোদী তারা বুঝতে পারছেন। সে কারণেই শোনা যাচ্ছে অধীর চৌধুরীর জন্য বড় সড়ো অফার নিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। কি সেই অফার, সেটা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। শোনা যাচ্ছে অধীর চৌধুরীকে নাকি কেন্দ্রীয় মন্ত্রীও করা হতে পারে, কিন্তু উপায় কি করে? এ রাজ্যে তো আর ভোট হচ্ছে না, অন্তত লোকসভা নির্বাচন, রাজ্যসভা থেকে পাঠানোর জায়গাও এ রাজ্যে এই মুহূর্তে নেই। হতে পারে তাকে অন্য রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানো হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। এখনো পর্যন্ত বিজেপি এ রাজ্যে, অর্থাৎ এই নরেন্দ্র মোদীর আমলে এ রাজ্য থেকে কোনো কোনো পূর্ণমন্ত্রী দেয়নি, কোনো পূর্ণমন্ত্রী পায়নি। সে 18টা সাংসদ দিয়ে থাকুক, 2টো বা 12টা। কিন্তু শোনা যাচ্ছে এই অধীর রঞ্জন চৌধুরীকে নাকি একেবারে পূর্ণমন্ত্রীর অফার করা হতে পারে, তেমনই আলোচনা চলছে। আমরা দেখেছি গুলাম নবী আজাদকে নিয়ে যখন নরেন্দ্র মোদী সংসদে ওপেনলি তার প্রশংসা করেছেন, কেঁদে ফেলেছেন, সেই গুলাম নবী আজাদ তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে নিজস্ব দল তৈরি করেছেন, সরাসরি বিজেপিতে যাননি। ফলত অধীর চৌধুরীর সামনে এটাও একটা রাস্তা। তাহলে প্রশ্ন জাগে অধীর চৌধুরী তিনি কি এই অফার গ্রহণ করবেন? কারণ এই লোকসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে বাম কংগ্রেসের আশা এ রাজ্যে আপাতত নেই। 2026-এর বিধানসভা নির্বাচনেও যে খুব বড় উন্নতি হয়ে যাবে এমনটাও নয়, সে লক্ষণ নেই। কোনো মতে টিম করে টিকে আছে কংগ্রেস। মালদাতে তারা একটি আসনে জয় পেয়েছে, অধীর চৌধুরী তিনি পরাজিত হয়েছেন। মুর্শিদাবাদ কংগ্রেসের গড় এটাও ধ্বংস হয়ে গিয়েছে, বামেদের অবস্থাও তথই বছর। ফলত আবারও যদি 2026-এও বামেদের সঙ্গে জোট করে যায় কংগ্রেস, আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। ফলত সেই সময় হয়তো কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে পারে। আর সেক্ষেত্রে যদি জোটে যায়, সেটা অধীর চৌধুরী যদি কংগ্রেসেই থেকে থাকেন, তাহলে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। কারণ তিনি মমতা বিরোধিতার সুর এমন চড়া করেছেন, তাকে মমতার কাছে নতজানু হয়ে থাকতে গেলে সেই জায়গায় তাকে নামতে হবে, আর কংগ্রেসে থাকতে গেলে তাকে সেটাই থাকতে হবে। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্তত নতজানু হয়ে থাকতে হবে, অন্তত যা এই মুহূর্তে আসন সংখ্যার যা অবস্থা লোকসভা ভোটের নিরিখে। কিন্তু অধীর চৌধুরী শিবান্দা নন, তার কাছে উপায় হয় তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন, রাজনীতিতে আর তাকে দেখা যাবে না। কিন্তু অধীর চৌধুরীর মতন এমন একজন 5বারের সাংসদ, যিনি এই গতবারও লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন, কংগ্রেসের দলনেতা ছিলেন, সেই বিরোধী দলনেতা না, কংগ্রেসের দলনেতা ছিলেন, যার সংসদীয় রাজনীতির এত অভিজ্ঞতা, যিনি কেন্দ্রের মন্ত্রীও থেকে ছিলেন, রেল প্রতিমন্ত্রী ছিলেন, ফলত সেই অভিজ্ঞতাকে যেমন কাজে লাগাতে চাইছে বিজেপি, তেমনি এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী একটা কট্টর মুখ তারা চাইছে। সে কারণেই মনে করা হচ্ছে যে অধীর চৌধুরীর কাছে এই ধরনের কোনো অফার গেলেও যেতে পারে। বিজেপির কিন্তু এরকম ভাবনা চিন্তা করছে বলে শোনা যাচ্ছে। সত্যি মিথ্যে আবারও বলবো, হয়তো কোনো প্রুফ নেই, প্রুফ দেখাতে পারবো না, কিন্তু একটা আলোচনা চলছে, একটা সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। ফলত অধীর চৌধুরী এখন কি করবেন? তিনি কি এই অফার নেবেন, নাকি তিনি কংগ্রেসেই থাকবেন? কংগ্রেসে থাকলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত নতজানু হয়ে থাকতে হবে। কারণ কংগ্রেসের এখন যা পরিস্থিতি, এখন যদি হাইকমান্ড অন্য কোনো পরামর্শ দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু লোকসভা ভোটের মুখে মুখে দেখুন, যখন ভোট হচ্ছিল তখনই মল্লিকার্জুন খার্গে বলেছেন যে এক্ষেত্রে তাদের শর্ত হচ্ছে তারা যেটা ঠিক করে দেবে সেটাই, কার সাথে কার জোট হবে না হবে সেটা হাইকমান্ড ঠিক করে দেবেন, কোনো অধীর চৌধুরীরা নন। ফলত তারা যদি সেই শর্ত মেনে নিতে পারেন তো ঠিক আছে, না হলে বাংলা বাজার অর্থাৎ রাস্তা খোলা রয়েছে। অধীর চৌধুরীর জন্য সেই বার্তা রয়েছে, যদিও পরবর্তীতে অধীর চৌধুরী তাদের গুরুত্বপূর্ণ নেতা, অধীর চৌধুরীও বলেছেন তিনিও হাইকমান্ডের অংশ, কিন্তু আসল বক্তব্যটা কিন্তু মল্লিকার্জুন খার্গে বলে দিয়েছিলেন। ফলত অধীর চৌধুরীর জন্য রাস্তা খুবই কম, হয় তিনি সন্ন্যাস নিয়ে নেবেন, বসে পড়বেন রাজনীতি থেকে। কারণ কংগ্রেস যে তাকে খুব বেশি এই মুহূর্তে নাম্বার দিচ্ছে এমনটা নয়, তাকে অন্য কোনো রাজ্য থেকে নিয়ে এসে রাজ্যসভার সাংসদ করবে তেমন কিছু শোনা যাচ্ছে না। এ রাজ্যে কংগ্রেসের অবস্থা ততই বছর। অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারে রাহুল প্রিয়াঙ্কা ছেড়েই দিন, কোনো কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এসেই প্রচার করেননি। মালদা এসেছিলেন মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ অধীর চৌধুরীকে নিয়ে তারা খুব বেশি সময় নষ্ট করতে চাইছেন না, এটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে। রাজ্য নেতারা হয়তো অন্য কথা বলবেন, অধীর চৌধুরী আর কতদিন রাজ্য সভাপতি থাকবেন সেটাও কিন্তু একটা একটা কোথাও গিয়ে
আশঙ্কার দোলাচলে রয়েছে। তিনি নিজেও হয়তো সেভাবে থাকতে চাইছেন না। ফলত অধীর চৌধুরী তিনি কি আবার সংসদীয় রাজনীতিতে ফিরবেন, বিজেপির অফার গ্রহণ করবেন, বিজেপির সঙ্গে কথা বলবেন, বিজেপি তাকে নেবে, এই একটা জল্পনা চলছে। তবে অধীর চৌধুরীর সামনে এই রাস্তাটা নিঃসন্দেহে একটা সম্মানের হবে যদি অধীর চৌধুরী গ্রহণ করেন, কারণ কেন্দ্রীয় মন্ত্রী, পূর্ণমন্ত্রী, কাজ করার সুযোগ তিনি পাবেন। প্লাস এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী একটা কট্টর মুখ, বিজেপি যেটা এই মুহূর্তে চাইছে, কারণ বিজেপি এই মুহূর্তে কার্যত দিশাহারা অবস্থা, লোকসভা আসন কমে গিয়েছে, শুভেন্দু অধিকারীকে দিয়ে খুব একটা কিছু হয়নি। তবে শুভেন্দু অধিকারী আর অধীর চৌধুরী একই দলে থেকে কাজ করবেন আবারও কংগ্রেসের পরে, সেটা এই মুহূর্তের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে খুব একটা সম্ভব বলে মনে হয় না। তবে রাজনীতিতে আবারও বলবো সবই সম্ভব। এই শুভেন্দু অধিকারী কংগ্রেসের গড় ভাঙতে শুভেন্দু অধিকারীকে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক অধীর চৌধুরীর ডান হাত বাঁ হাত তাদেরকে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসে এই শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে হয়তো এই দুজনকে একই দল করতে দেখা যেতে পারে, একই সাংবাদিক সম্মেলনে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও দেখা যেতে পারে। সেই সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে, আর সেটা অধীর চৌধুরীর জন্য হয়তো একটা ভালো দিক হতে পারে। তাহলে এই রাজ্যে আর কংগ্রেস বলে কিছুই থাকবে না, অন্তত এটা বলে দেওয়া যায়। কারণ অধীর চৌধুরী পন্থী বহু কংগ্রেস নেতা রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একই সুরে আক্রমণ করেন। হ্যাঁ, কিছু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে যেতেও রাজি, তবে শেষমেশ তারা কি করবেন সেটা তারা ঠিক করবেন। তবে অধীর চৌধুরীকে নিয়ে এই জল্পনা কিন্তু আবারও নতুন করে দানা বাঁধছে। তবে আগামী দিনে কতটা সম্ভব হয়, কতটা বাস্তবায়িত হয়, সেটার দিকে তো আমাদের নজর থাকবে। আপনাদের কি মনে হয়, অধীর চৌধুরী যদি বিজেপিতে যায় তাহলে আখেরে কার লাভ হবে, বিজেপির না অধীর চৌধুরীর? বিজেপি তাকে কিভাবে নেবে, শুভেন্দু অধিকারী কিভাবে নিতে পারেন তাকে? জানান আমাকে কমেন্ট করে, অতি অবশ্যই কমেন্ট করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার করুন। কেমন লাগছে আমার চ্যানেল সেটাও জানান। যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।